আচ্ছা, সফলতা ক্লাসেসের ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আজকে আমরা ফুড এসআইয়ের যে সেকেন্ড শিফটটা ছিল ওটারই কোয়েশ্চেন সলিউশন করব। সেকেন্ড শিফট খুব মানে 16 মার্চ যেটা সেকেন্ড শিফটে পরীক্ষা হয়েছিল সেই কোয়েশ্চেনটা আজকে দেখব। তার আগে আমি বলে দিই যে আমাদের পেড ক্লাস শুরু হয়ে গেছে, পেড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে, যেটা 10 টাকা পার ক্লাস হিসেবে আমরা প্রোভাইড করছি সবাইকে। তো তোমরা যদি চাও তোমাদের বেসিক একদম ক্লিয়ার থাকুক, ওটা একদম বেসিকের উপরে আছে ব্যাচটা। তো তোমরা যদি চাও যে তোমাদের বেসিক যদি মনে হয় যে বেসিক একটু দুর্বল আছে, বেসিক ব্যাপারগুলো অঙ্কের ক্ষেত্রে বা রিজনিংয়ের ক্ষেত্রে একটু ক্লিয়ার হওয়া দরকার যাতে পরবর্তীকালে পরীক্ষার সুবিধা হয়, তাহলে তোমরা সেই ব্যাচটা নিতেই পারো। আর ডিসক্রিপশন বক্সে, এখানে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা কীভাবে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক সব দেওয়া থাকবে। তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো পেড ব্যাচ সম্পর্কে জানার জন্য, বা ফোনও করতে পারো, যা খুশি। তো এবারে আসি আমরা যে ফুডের যে অঙ্কগুলো ছিল সেগুলো আজকে সলিউশন করব। শুধু অঙ্কটা সলিউশন করব, জিকেটা না, আগেই বলে দিই। দেখো, প্রথম অঙ্কটা কী বলে, যে কোনো একটা বস্তুর বিক্রয় মূল্য হয় 1920 এবং 4% বিক্রয় মূল্য হয় 1920, 4% ডিসকাউন্ট দেওয়া হয়, মানে 100 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত, 96 টাকা। তাহলে 96 ইজ ইকুইভ্যালেন্ট টু 1920 করব। তাহলে ধার্য মূল্য কত, 100। 100 ইজ ইকুইভ্যালেন্ট টু 1920 ইন্টু 100/96। 96 দিয়ে এটাকে কাটো, এটা হবে খুব সম্ভবত 20। তাহলে এটা হবে অ্যান্সার তোমার 2020, হ্যাঁ 2000। পরের অঙ্কে যাই। কিছু পরিমাণ টাকার 2 বছরে 4% হারে সরল সুদ আর চক্রবৃদ্ধি হারে সুদের অন্তর হয় 1 টাকা এবং টাকার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, 2 বছরে হচ্ছে কত, 4% হচ্ছে প্রত্যেক বছর পাচ্ছে। তাহলে এসআইতে মানে সিম্পল ইন্টারেস্টে কত পাবে, টোটাল 8%। আর কম্পাউন্ড ইন্টারেস্টে আমি বলেছিলাম যে একটা ফর্মুলা 2a.a², তার মানে হচ্ছে এখানে 2a মানে হচ্ছে 4 দুগুণে 8 আর স্কোয়ার মানে হচ্ছে 16, মানে 8.16%। কম্পাউন্ড ইন্টারেস্টে এইটা রিটার্ন পাবে আর এসআইতে এইটা রিটার্ন পাবে। তাহলে হচ্ছে এখানে ডিফারেন্স বলেছে 1 টাকা, তাহলে 8 আর 8.16 ডিফারেন্স কত, 0.16। 0.16 ইজ ইকুইভ্যালেন্ট টু 1। তাহলে টাকার পরিমাণ নির্ণয় করো। টাকার পরিমাণ মানে মূলধনের পরিমাণ, মূলধন সবসময় 100 হয়। তাহলে 100 ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ইন্টু 100/0.16 দিয়ে এই দশমিকটা তোলার জন্য এইখানে আমি 100 আনবো। 425, তো এটা ইকুয়াল টু কত হবে, 625। এটা ইকুয়াল টু 625 হবে, 625 অ্যান্সার। পরের অঙ্কে যাই। যদি 50, আচ্ছা দেখো এটা এইভাবে করবো, 50/x ইকুয়াল টু x/12×1/2। এটা ইকুয়াল টু কী করতে পারি, 50/x ইকুয়াল টু x/12×24, 25/2 বা আচ্ছা তারপরে লাইনে যাই, 50/x ইকুয়াল টু এই দুইটা এই উপরে চলে আসবে, 2x/25। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আচ্ছা এইখানে করছি, 50 × 25/2 ইকুয়াল টু কত, x²। 2 এটা 50 কাটলো 25, তাহলে x ইকুয়াল টু কত, 25। এক্সের ভ্যালু হচ্ছে 25। পরের অঙ্কে যাই। অ্যাসিড ও জলের মিশ্রণের অনুপাত হচ্ছে 1:3। যদি মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয়, নতুন মিশ্রণটির অনুপাত হবে 1:2। তাহলে 1:3 ছিল তোমার অ্যাসিড আর জলের অনুপাত, সেখান থেকে 5 লিটার আরও যোগ করার ফলে 5 লিটার যোগ করার ফলে রেশিও হলো কত, 1:2। কিন্তু রেশিও এখানে দেখো জল তো মেশানো হয়নি, তাই না, অ্যাসিড মেশানো হয়েছে, তাহলে জলের রেশিও কি মানে একদম সমান থাকার কথা ছিল, কিন্তু এখানে সমান নেই, 3 থেকে 2 হয়ে গেছে। ওদিকে অ্যাসিডের তোমার সমান আছে। তাহলে এখানে যখন দেখলাম যে এরকম একটা জিনিস আছে, তখন আমাকে কি করতে হবে, ব্যাপারটা ঠিক করতে হবে। কীভাবে ঠিক করবো, দেখো 1:3 আছে, এটা 1:2 আছে, কমে গেছে যেহেতু, জানি জলের পরিমাণ সমানই থাকবে কারণ জল যোগ হয়নি। তাহলে আমাদের টার্গেট থাকবে 2টাকে 3-এর সাথে কোনো না কোনোভাবে ইকুয়াল করা।
এবার 2কে 3-এর সাথে ইকুয়াল করতে গেলে কি করতে হবে, 2-এর সাথে আমি 3/2 গুণ করব, তাহলে 2-এর সাথে 3/2 গুণ করেছি, এখানেও 3/2 গুণ করব, তাহলে এখান থেকে কী হবে তোমার 1.5:3, এটা হচ্ছে তোমার অ্যাসিড মেশানোর পরে রেশিও। তাহলে 1 থেকে হয়েছে, এই যে 1 ছিল, আচ্ছা এইখানে করি, 1 ছিল, 1:3 ছিল, সেখান থেকে 1.5:3 হয়েছে, তাহলে বেড়েছে কত 0.5। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ বেড়েছে কত 0.5, তাহলে বলতে পারি 0.5 ইজ ইকুইভ্যালেন্ট টু 5 বা 5 লিটার। কী বলেছে, নতুন মিশ্রণটির অনুপাত হয় 1:2, নতুন, তখন নতুন মিশ্রণটি লিটারে পরিমাপ কত, নতুন মিশ্রণের এখানে রেশিও টোটাল কত আছে 7/4, তাহলে 0.5 ইকুইভ্যালেন্ট টু 5 হলে 4.5 ইজ ইকুইভ্যালেন্ট টু 5 × 4.5 বাই 0.5 ইকুয়াল টু, এটা হবে তোমার 45 লিটার। পরের অঙ্ক চাই, কোনো সংখ্যার 75% যখন 75-এর সঙ্গে যোগ করা হয় তার সংখ্যাটির সমান। আচ্ছা 75% একটা সংখ্যা, পার্সেন্টেজের হিসাবে আমি বলেছিলাম যে একটা সংখ্যা সবসময় 100, মানে একটা সংখ্যা হোক বা যা কিছু হোক, যার সাথে কম্পারিজন করবো বা যাকে নিয়ে আমরা এগোবো, যাকে নিয়ে একটা অঙ্কটা তৈরি হয়েছে, যাকে নিয়ে বা অঙ্কের ভিতরে যে গল্পটা তৈরি হয়েছে যাকে নিয়ে, সেইটার ভ্যালু সবসময় হবে 100। এইখানে কি আছে, কোনো সংখ্যার 75% যখন 75-এর সঙ্গে যোগ করা হয়, মানে এইখানে মেন জিনিসটা কি, ওই সংখ্যাটা এটা সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে সেই সংখ্যাটা হবে সবসময় 100। এবারে দেখো 75%, এই সংখ্যার 75% যখন 75-এর সাথে যোগ করা হয়, 75% যখন 75-এর সঙ্গে যোগ করা হয়, তাহলে নাম্বারটা হয়ে যায়, তাহলে ওই তার সংখ্যাটির সমান হয় যোগফলটা, সেটা হয় কত 100%। তাহলে এখান থেকে কি পাই, এখান থেকে 75 ইকুয়াল টু কি 25% পাই না, তাহলে বলতে পারি 25, ওই সংখ্যাটার 25%ই হচ্ছে 75। এবার সংখ্যাটি কত, তাহলে 25% যদি 75 হয় তাহলে সংখ্যাটির ভ্যালু কত 100, তাহলে 100 ইজ ইকুয়াল টু কত 75 × 100/25, 25/4, এটা ইকুয়াল টু কত হবে তোমার 75, 150, 300 হবে অ্যান্সার। আচ্ছা আচ্ছা এইখানে একটা 75 × 100/25, পঁচাত্তর ইন্টু 4 হচ্ছে 300। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। এবারে কী বলেছে, পরপর 4টে জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে 748, তাদের মধ্যে ছোট সংখ্যাটি কত। জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে 748, পরপর 4টে জোড় সংখ্যার সমষ্টি 748, তাহলে হচ্ছে ওদের অ্যাভারেজ কত, অ্যাভারেজ হচ্ছে কত 748/4, এখান থেকে 4 অক্ষে 4, 5 6 7, 3 4, 4 8 32, 33 4 7 28, 187 হচ্ছে অ্যাভারেজ। 4টে পরপর জোড় সংখ্যা, 4টে জোড় সংখ্যা যদি এরকম হয় তাহলে যে অ্যাভারেজ হচ্ছে 187, তাহলে 187 কোথায় থাকবে, এই 2, মানে যেহেতু 4টে সংখ্যা আছে তাহলে একদম মাঝে থাকবে, মাঝে মানে এই 2 আর 3-এর মাঝে 187 সংখ্যাটা আছে। ঠিক আছে, তাহলে 187-এর আগের সংখ্যাটা কত 186, তার আগের সংখ্যাটা কত, তার আগের সংখ্যা মানে জোড় সংখ্যাগুলোর কথা বলছি, 184, 186, এটা 188, এটা 100 কত 90, আর বলেছি তাদের মধ্যে ছোটো সংখ্যাটি কত, ছোটো সংখ্যা কত 184 হয়ে গেল। পরের অঙ্কে যাই। এবারে ABC একটা কাজ 30 মিনিটে শেষ করে, A আর B ওই কাজটা 50 মিনিটে শেষ করে। ঠিক আছে, A + B + C তোমার 30 মিনিটে শেষ করে, আর A + B হচ্ছে 50 মিনিটে শেষ করে। LCM হচ্ছে তোমার 30 50, 50 100 150, 150 হচ্ছে LCM, এটার এফিসিয়েন্সি তাহলে 5, এটার এফিসিয়েন্সি তোমার 3, A আর B এর এফিসিয়েন্সি 3, A + B + C এর এফিসিয়েন্সি 5, তাহলে C এর এফিসিয়েন্সি কত 5 - 3 2, আর C এর একা কাজ শেষ করতে সময় লাগবে, তাহলে টোটাল কাজ 150, তাহলে টাইম লাগবে কত 150/2 ইকুয়াল টু তোমার 75 আছে, হ্যাঁ 75 মিনিট। পরের অঙ্কে চলে যাই।
পাইপ এ অ্যান্ড বি, পাইপ এ এবং বি 10 ঘন্টা 15 ঘন্টায় একটা ট্যাঙ্ক পূর্ণ করে, তারা একত্রে কত ঘন্টায় ট্যাঙ্কটা পূর্ণ করবে? তাহলে এ হচ্ছে 10 ঘন্টা, বি হচ্ছে তোমার কত 15 ঘন্টা, তাহলে এলসিএম হচ্ছে 15 10 15 হচ্ছে 15 দুগুণে 30, 30 হচ্ছে এলসিএম। এটার এফিসিয়েন্সি 3, এটার এফিসিয়েন্সি 2, তাহলে 30/5 এটা হচ্ছে টাইম লাগবে, ইকুয়াল টু 6, 5 6 30, 6 ঘন্টা। অঙ্কে যাই। কোনো স্কুলে ছাত্রছাত্রীদের 60% ছাত্রী, যদি স্কুলে মোট 690 জন ছাত্রী থাকে, তখন ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 690 জন ছাত্রী, আচ্ছা 60% মানে হচ্ছে ওর ফ্র্যাকশন হচ্ছে 3/5, তাহলে 5 জন টোটাল স্টুডেন্ট হলে 3 জন হচ্ছে ছাত্রী, তাহলে 3-এর ভ্যালু 3 ইজ ইকুইভ্যালেন্ট টু 690। বলেছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রী কত বললাম 5, তাহলে 3 ইকুয়াল টু 690 হলে 5 ইকুয়াল টু কত 5/3, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 3 9 0, তাহলে 200 মানে 230 ইন্টু 5 আসছে, সেটা কী হবে 23 69 আর তোমার 115, মানে 1150, এটা হবে তোমার অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কে যাই। 78 সংখ্যাটিকে 3টে অংশে ভাগ করা হয়, যার অনুপাত 1:1/3 1/6, মধ্যপদটি কত? যখন এরকম ফ্র্যাকশানে তোমার অঙ্ক মানে রেশিওটা থাকবে, তখন আমাদের প্রথম টার্গেট থাকবে কি, যে ফ্র্যাকশানটাকে ওড়াতে হবে, মানে এই যে 1/3 1/6 এই জিনিসগুলোকে পূর্ণ সংখ্যায় আনতে হবে। সেটা কীভাবে করব? প্রথমত 3 আর 6 এলসিএম করবো। 3 আর 6 এলসিএম হচ্ছে 6, তাহলে 6 দিয়ে 3টাকে গুণ করবো, 6 × 1, 6 × 1/3 আর 6 × 1/6, কত আসবে 6:2:1। এবার কী আছে সংখ্যাটা 78, আর মধ্যপদ কত এখানে 2, তাহলে 78 মধ্যপদ হবে, তাহলে 78 ইন্টু ইন্ডিভিজুয়াল রেশিও বাই টোটাল রেশিও, টোটাল কোয়ান্টিটি ইন্টু ইন্ডিভিজুয়াল রেশিও বাই টোটাল রেশিও, এটা হচ্ছে তোমার ফর্মুলা হিসেবে ধরতে পারো। তাহলে এখানে কত হবে 78, এখানে করছি দেখো 78 ইন্টু 2/6 দিয়ে 8 9, 3 3 9, 3 26, মানে যে 26 দুগুণে 52/3, 52/3 যখন চলে আসবে তখন আর ক্যালকুলেশন করবো না, এবারে এইখানে দেখবো কী কী অপশান আছে। দেখো থার্ড অপশানটা যেটা আছে 351 52, থার্ড অপশানটা যেটা আছে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার 52/3। হ্যাঁ, এইবারে দেখি 280 মিটার দৈর্ঘ্যযুক্ত 280 মিটার দৈর্ঘ্যযুক্ত একটা ট্রেন 60 কিলোমিটার/ঘন্টা বেগে গতিশীল। 220 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 60 কিলোমিটার/ঘন্টা যখন বলে দিয়েছে, তাহলে কিলোমিটার/ঘন্টা ওটাকে মিটার/সেকেন্ডে করতে হবে, 5/18 দিয়ে গুণ, মিটার মানে কিলোমিটার/ঘন্টা থাকলে ওকে 5/18 দিয়ে গুণ করলে মিটার/সেকেন্ডে আমি স্পিডটা পেয়ে যাব। 6 দিয়ে কাটো 3, 6 দিয়ে 10, তাহলে এখানে হচ্ছে স্পিড তোমার 50/3 মিটার/সেকেন্ড। 220 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে, যখন একটা 220 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করছে একটা 280 মিটার দৈর্ঘ্যের ট্রেন, তার মানে সেই ট্রেনটা ওই 280 মিটার দৈর্ঘ্যও যাচ্ছে, সাথেই 220 মিটার দৈর্ঘ্যও যাচ্ছে, তাহলে টোটাল কত যাচ্ছে 280 প্লাস 220, আর ট্রেনটির টাইম জানতে চেয়েছে, আর স্পিড তাহলে কত? টাইম সবসময় কি ডিস্টেন্স বাই বা হ্যাঁ কভার ডিস্টেন্স বাই স্পিড, স্পিড হচ্ছে 50/3। এবার এইখানে করি টি ইকুয়াল টু, তাহলে 280 220 মানে হচ্ছে 500, 500/50/3, এটা মনে হচ্ছে 500 ইন্টু 3/50, 0 0 কাটো 5 10, মানে এটা ইকুয়াল টু কি 30 সেকেন্ড। 30 সেকেন্ড হচ্ছে অ্যান্সার। প্রোগ্রাম কি যাই। সরল সুদে কোনো টাকা 5 বছরে 1350 টাকা সুদ, 8 বছরে 1620 টাকা সুদ হয়, টাকার পরিমাণ কত? এইখানে আচ্ছা এইখানে এই সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্টস টু রুপিস, এইখানে এই বাংলায় যে এই ল্যাঙ্গুয়েজটা আছে না, এটা কনফিউজিং একটু, ঠিক আছে? যখন এরকম কনফিউজিং অঙ্ক দেখবে যে বাংলা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, সবসময় ইংলিশটা ফলো করবে, কারণ ইংলিশে ল্যাঙ্গুয়েজ মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ইংলিশে তোমার অঙ্কটা ঠিকঠাক থাকে, যদি ইংলিশেও ঠিকঠাক না থাকে তার মানে অঙ্ক ভুল। কিন্তু এইখানে দেখো বাংলায়, এখানে আমি বোঝাচ্ছি প্রবলেমটা কোথায়। সরল সুদে কোনো টাকা 5 বছরে 1350 টাকা সুদ হয়,
আর 8 বছরে 1620 টাকা সুদ হয়। মানে বলছে এইটা পুরোটা ডিফারেন্সটা কোথায় দেখো, 1350 টাকা এখানে সুদ বলছে, 1620 টাকা এখানে সুদ বলছে বাংলায়। একই জিনিস ইংলিশে দেখো, এ সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্টস টু ₹1350 ইন 5 ইয়ার্স। এই কথাটার মানে হচ্ছে 1350 টাকা সুদ আর আসল মিলিয়ে, মানে ইংলিশে যদি দেখো তাহলে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলিয়ে 1350 হচ্ছে 5 বছরে। আর যদি বাংলাতে দেখো, বাংলাতে শুধু ইন্টারেস্ট হচ্ছে 1350 টাকা। এবং যদি শুধু সুদ 1350 টাকা হয় তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা করা যাবে না, কারণ এইখানে তোমাকে এটা জানতেই হবে, এখানে প্রিন্সিপালটা জানতেই হবে। আর যখন এইখানে বলে দিচ্ছে বা প্রিন্সিপালটা জানতে হবে, অথবা প্রিন্সিপালটা কোনোভাবে এইখানে দেওয়া থাকবে, অন্য কোনোভাবে দেওয়া থাকবে, যেমন এইখানে দেওয়া আছে, এখানে প্রিন্সিপাল আর সুদ মিলিয়ে দেওয়া আছে, তো এইখানে সেই প্রবলেমটা হচ্ছে না। কিন্তু এইখানে সেই প্রবলেমটা হবে, কারণ এখানে প্রিন্সিপালটা দেওয়া নেই, কোনোভাবে উল্লেখই করা নেই। এখানে বলেছে 1350 টাকা সুদ, 1620 টাকা সুদ, তাই না? তো প্রবলেমটা এইখানে ইংলিশে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হচ্ছে 1350 টাকা সুদ বলেছে, আর বাংলায় শুধু ইন্টারেস্টটা বলেছে 1350 টাকা। এইটা হচ্ছে প্রবলেম। তাহলে এইখানে একটু ইংলিশটা দেখে করতে হবে। দেখো 1350 টাকা 5 বছরে হচ্ছে, আর 1620 টাকা 8 বছরে হচ্ছে। তাহলে 8 বছর মাইনাস 5 বছর কত হয়? 3 বছর। তাহলে 3 ইয়ারে কত টাকা সুদ পাচ্ছে? 3 ইয়ারে সুদ পাচ্ছে 1620 মাইনাস 1350, 1620 মাইনাস 1350, এটা মানে হচ্ছে তোমার 1314, 15, 1650, মানে 270 টাকা 3 বছরে সুদ পাচ্ছে। তাহলে 1 বছরে সুদ পাচ্ছে কত? 90 টাকা। 1 বছরে যদি সুদ পায় 90 টাকা, তাহলে 5 বছরে সুদ পাচ্ছে কত? 5, 90 ইন্টু 5 বা 450 টাকা। 450 টাকা সুদ পাচ্ছে। তাহলে 1350 টাকার মধ্যে কি 450 টাকা সুদ? তাহলে 1350 থেকে যদি 450 বাদ দিই, তাহলে এইখানে দেখো 1350 থেকে যদি 450 বাদ দিই, তাহলে কত হবে? 900 টাকা হচ্ছে এর অ্যান্সার। 900 টাকা হচ্ছে এর অ্যান্সার। পরের অঙ্কে যাই। দুই, 5, 10, 17, 26 সিরিজটার 25তম পদটি হয় 2, 5, 10, 2, 5, 10। আচ্ছা, 2কে আমরা কি লিখতে পারি? 2কে আমরা লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 1। একইভাবে 5কে লিখতে পারি 2 স্কোয়ার প্লাস 2। একইভাবে 10কে লিখতে পারি 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 না, 2 স্কোয়ার প্লাস 1, 3 স্কোয়ার প্লাস 1। 17কে লিখতে পারি কি 4 স্কোয়ার প্লাস 1। 26কে লিখতে পারি 5 স্কোয়ার প্লাস 1। 26 কত নম্বর পজিশনে আছে? 5 নম্বর পজিশনে আছে। দেখো 1, 2, 3, 4, 5, 5 নম্বর পজিশনে 26 আছে। সেখানে 5 নম্বর পজিশনের ক্ষেত্রে 5 স্কোয়ার প্লাস 1 এসছে। 4 নম্বর পজিশনে যে নাম্বারটা আছে সেখানে 4 নম্বর পজিশনের ক্ষেত্রে 4 স্কোয়ার প্লাস 1 আছে। 3 নম্বর পজিশনের ক্ষেত্রে 3 স্কোয়ার প্লাস 1 আছে। আর এখানে চেয়েছে কি 25তম পদটা, তাহলে 25তম পদের ক্ষেত্রে কী হবে? 25 স্কোয়ার প্লাস 1। 25 স্কোয়ার কত? 625 প্লাস 1 কত? 626 এখানে আছে। হ্যাঁ, প্রথম অপশানটাই হচ্ছে এটা। আচ্ছা, 720 টাকায় এক ব্যক্তি 20 ডজন ডিম কিনেছিল। যদি ব্যক্তিটি 20% লাভ পেয়েছে, তবে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত? 720 টাকায় 20 ডজন ডিম কিনেছিল, মানে এক একটা ডিমের ক্রয় মূল্য কত? 720 বাই 20 ইন্টু 12। 0 আর 0 কাটো, 12 দুগুণে 24, দুগুণে 48, 3 24 72, মানে 3 টাকা। মানে এখানে সিপি হচ্ছে কত? 3 টাকা। এবার 20% তোমার লাভ পেতে চায়, 20% লাভ পেতে চায় 3 টাকার উপরে, তাহলে 3 ইন্টু 20% লাভ মানে 6/5, তাহলে 3 6 18/5, 18/5 ইকুয়াল টু কত? 36/10 বা 3.6, তাহলে 3.6 টাকা থাকবে দাম, মানে বিক্রয় মূল্য 3.6 টাকা থাকবে। কত বছরে বাৎসরিক 3000 টাকার বাৎসরিক 12% সুদে সরল সুদ, আচ্ছা বাৎসরিক 12% সুদে সরল সুদ 1080 টাকা হবে। আচ্ছা, প্রথমে দেখে নিই যে 1080 টাকা 3000-এর কত পার্সেন্ট? 1080 বাই 3000 ইন্টু 100, এটা করো 0 0 0 0 0 0, 3 3 9, 10, 1 আর 3 6 18, 36%। 36% টোটাল ও রিটার্ন পেয়েছে। আর এক বছর রিটার্ন কত? 12%। তাহলে 12% করে 36% রিটার্ন পেয়েছে তোমার 3 বছরে সিম্পল ইন্টারেস্টে। তাহলে টাইম কত? 3 বছর বলেই দিলাম আমি। 3 বছরে পেয়েছে, কীভাবে পেলাম? 36/12 ইকুয়াল টু 3 ইয়ার।
তাহলে এইটা হবে অ্যান্সার। প্রথমে অঙ্কে যাই। বার্ষিক সরল সুদের নির্দিষ্ট হারে 16 বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয়, বার্ষিক সরল সুদের হার কত? 16 বছরে একটা টাকা দ্বিগুণ হচ্ছে, মানে আমি যদি 100 টাকা ইনভেস্ট করি 16 বছর পরে ওটা 200 টাকা আমি পাচ্ছি সুদে আসলে। তাহলে সুদ কত পাচ্ছি? 200 - 100 = 100 টাকা। 100 টাকা সুদ পাচ্ছি। 100 টাকা সুদ কত বছরে পাচ্ছি? 16 বছরে। তাহলে 100/16, তাহলে 1 বছরে যেটা পাবো আর কি, 1 বছরে আমি 100 টাকার উপর কত টাকা সুদ পাবো সেটাই রেট অফ ইন্টারেস্ট। তাহলে এটা যদি কাটি 16, 4, 8, 16, 5, 16, 80, 6, 16, 96, তাহলে 6 এইটা হবে। 6 দিয়ে যে অপশানটা আছে এখানে দেখে নিলাম, ক্যালকুলেট করতে হবে না। 100/16, 100/16, 16 ঘরের নামটা পড়ো, 6, 16, 96 হয়, মানে ভাগফলে 6 থাকবেই। তাহলে 6 দিয়ে একটাই অপশান আছে। পরের অঙ্কে যাই। দুটো সংখ্যার অনুপাত 3:5, তাদের লসাগু যদি 225 হয়, 225 হচ্ছে লসাগু। দুটো সংখ্যার অনুপাত 3:5, যদি সংখ্যা দুটো 3x আর 5x হয় তাহলে লসাগু কত হবে? 15x। 15x তাহলে = 225 হবে। 15x হচ্ছে 225। তাহলে 15 দিয়ে এটা যদি কাটি, এটা যায় কি 15 × 15, 7, 5, 15, 75, হ্যাঁ x এর ভ্যালু 15। তাহলে ছোটো সংখ্যা দুটো কী কী? 3 × 15 আর 5 × 15। তাহলে 45 আর 75 হবে তোমার অ্যান্সার 45। বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে? বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি, যার উপর 20% ক্ষতি সেইটাকে আমরা 100 ধরবো। তাহলে এখানে এসপি হচ্ছে 100। 20% ক্ষতি বলে তাহলে কস্ট প্রাইস বেশি, তাহলে কস্ট প্রাইস কত বেশি হবে? 120, মানে কস্ট প্রাইস হবে 120 টাকা। সেলিং প্রাইস 100 টাকা, কস্ট প্রাইস 120 টাকা। এবার 120 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করেছি, তাহলে 20 টাকা লস হয়েছে 120 টাকার উপরে। 120 টাকার উপরে 20 টাকা লস হয়ে গেলে 100 টাকায় কত টাকা লস হবে? 0026, তাহলে 100/6, 100/6 হচ্ছে তোমার 5, 16, 80, 6, 16, 96, বা এটা 50/3 করো, 50/3। তাহলে এইখান থেকে দেখি কী কী অপশান আছে। 16 × 3, 16, 48, 50, হ্যাঁ অপশান সি হবে 50/3 বা অপশান সি। যদি 18টা চেয়ারের ক্রয় মূল্য বা কস্ট প্রাইস অফ 18 চেয়ার্স ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 16 চেয়ার্স, কীভাবে করবো? 18টা চেয়ারের ক্রয় মূল্য মানে 18C, ধরলাম এক একটা চেয়ারের ক্রয় মূল্য হচ্ছে সি, আর এক একটা চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে এস। এস মানে হচ্ছে সেলিং প্রাইস, আর সি মানে কস্ট প্রাইস। ওটাই ধরে নিলাম যে ক্রয় মূল্য সি আর বিক্রয় মূল্য এস। বলছে 18টা চেয়ারের ক্রয় মূল্য 16টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান, তাহলে 18S সি = 16S। লাভের শতকরা হার চেয়েছে, তাহলে এখান থেকে কি পাই? C/S = 16/18 বা হচ্ছে 8/9। তাহলে S/C = 9/8। তাহলে প্রফিট কত হবে? 8 টাকার উপর 1 টাকা, মানে 8 টাকার জিনিস দেখো কস্ট প্রাইস 8 টাকা হলে সেলিং প্রাইস কত? 9 টাকা। তাহলে লাভ কত? 1 টাকা 8 টাকার উপরে। তখন লাভের শতকরা হার কত? তাহলে পার্সেন্টেজ প্রফিট কী হবে? 1/8 × 100, 1/8 × 100, বা 1/8 ফ্র্যাকশন কত? 12.5। না 1 মিনিট, হ্যাঁ 12.5, এটা 12.5ই হবে। 8 বরং 7 বরং 84, 8 বরং 96, কারণ মানে 100কে 8 দিয়ে তুমি ভাগ করছো তো ভাগফলে 12 আসবেই, কারণ 7 বরং 84, 8 বরং 96, তো যখন 12 আসবেই তাহলে 12 দিয়ে যে অপশন মানে যে অপশানটা থাকবে সেটাই অ্যান্সার। 12 দিয়ে একটাই অপশান আছে। আচ্ছা, তারপরে যেই অঙ্কে একটা পরীক্ষায় 93% ছাত্র পাস করেছে আর 259 জন ফেল করেছে। তাহলে ফেল করেছে যদি পাস 93% করে তাহলে 7% ফেল করেছে, তাহলে 7% ইজ ইকুইভ্যালেন্ট টু 259। পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল? মোট কতজন ছাত্র উপস্থিত ছিল? 100 ধরবো সবসময়। তাহলে 259 × 100/7, 7 দিয়ে এটা কাটো, 3 × 7 = 21, 7 × 7 = 49, মানে হচ্ছে 3700, 3700। যদি এই নাম্বারটা 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য রুল কি? 7 - 3 + 8 - a + 6 - a, এটা = হয় 0 হবে অথবা 11 হবে।
তো এটাই ক্যালকুলেশন করি, 7 আর 8 কত হয় 14, 15, 15 আর 6 কত 21, 21 মাইনাস 3 মাইনাস 2a ইকুয়াল টু হয় 0 হবে, নাহলে 11 হবে। তাহলে 21 মাইনাস 3 মানে কত 18, 18 মাইনাস 2a ইকুয়াল টু 0 অথবা 11। আচ্ছা, তাহলে 2a ইকুয়াল টু কত, যদি 0 হয় তাহলে এখানে কত হবে 18। এখানে 11 নেব না, কারণ যদি এখানে 11 নিই তাহলে 18 এই পাশে গেলে কী হবে -9 হয়ে যাবে, -9 হওয়া সম্ভব না। তাহলে তাহলে এখানে 0টাই নেব শুধু, তাই না? তাহলে এইখানে 11 আমরা এই ভ্যালুটা নেব না, তাহলে এর ভ্যালু কত 9। মানে কী জানতে চেয়েছে, তখন এর মান হয় কত 9। কোনো বস্তু বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 5:6, 1/5 মানে 20% অ্যান্সার হবে। তো দেখে অ্যান্সার হয়ে যাওয়া উচিত। দেখো তাও বলে দিই কীভাবে হচ্ছে। কোনো বস্তুর ক্রয় মূল্য সি হচ্ছে তোমার 5 টাকা আর এস হচ্ছে 6 টাকা, তাহলে লাভ কত 1 টাকা। 1 টাকা লাভ কার উপর, কস্ট প্রাইসের উপর। তাহলে 1/5 কার ফ্র্যাকশন, 20%-এর ফ্র্যাকশন। আচ্ছা, এবারে দেখি ইফ 1/3 অফ এ ইজ 75% অফ বি ইকুয়াল টু 0. আচ্ছা, 1/3 অফ এ মানে a/3 ইকুয়াল টু 3b/4 ইকুয়াল টু 6/10 সি। এটা হচ্ছে মেন কথা। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ধরে নেব সবকটা ইকুয়াল টু কে। তাহলে এ এর ভ্যালু কি, এর ভ্যালু হচ্ছে 3k, বি এর ভ্যালু হচ্ছে 4k/3 আর সি এর ভ্যালু হচ্ছে 10k/6। তাহলে এবারে সেটাকে রেশিওতে বসাই, 3k/4k/3 এলসিএম কত 3, 6 এর এলসিএম হচ্ছে 6। এখান থেকে আগে কেটাকে ওরাও 6, তাহলে 6 দিয়ে 3টাকে গুণ করো, 3 6 18 6 ইন্টু 4/3 মানে হচ্ছে 3 2 8। এখানে 10 কাটো 9 4 5। তাহলে কী হবে অ্যান্সার এখানে A/B/C 9/4/5। পরের অঙ্কে যাই। এবারে কোনো বস্তুর ক্রয় মূল্যের উপর দুবার ক্রমাগত 10% আর 20% ডিসকাউন্ট দিলে এই বস্তুর বিক্রয় মূল্য হয় 720 টাকা। এই বস্তুর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত হয়? আচ্ছা, 10% আর 20% ক্রয় মূল্যের উপর দুবার ডিসকাউন্ট দিয়েছে। আচ্ছা, রেশিও মেথডে করি। 10%-এর কি ফ্র্যাকশন আছে 10, 9, এটা হচ্ছে কস্ট প্রাইস রেশিও, এটা সেলিং প্রাইস রেশিও। আর 20%-এর ক্ষেত্রে 20% ডিসকাউন্ট দিলে মানে হচ্ছে 100 টাকার জিনিস 80 টাকা, মানে 5 4। এবার দেখো 5 10 50, 4 9 36, সেলিং প্রাইস 36 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে 36 ইজ ইকুইভ্যালেন্ট টু 720 বলতে পারি। তাহলে ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য আমি পেলাম 50 টাকা, তাহলে 50 ইজ ইকুইভ্যালেন্ট টু 720 ইন্টু 50/36। তাহলে 36 এটাকে কাটো 2 0 2 0। আচ্ছা, একটু পরিষ্কার করে করি চলো। 720 ইন্টু 50/36, 36 দিয়ে এটাকে যদি কাটি এটা হবে কত 2 0। তাহলে 5 দোকানে 10 ইকুয়াল টু কত 1000 টাকা। 1000 টাকা অ্যান্সার। পরের অঙ্কে যাই। দুটো সংখ্যার অনুপাত 2:3 যদি প্রত্যেক সংখ্যা 4 করে বৃদ্ধি পায়, তাদের অনুপাত হচ্ছে 5:7। 2:3 থেকে 5:7 হয়েছে। আচ্ছা দেখো, যদি 4 করে সব দুটো অঙ্ককেই বাড়াই, সংখ্যাকেই বাড়াই, তাহলে এটা কত বেড়েছে, এটা 3 বেড়েছে, আর এটা বেড়েছে কত 4 বেড়েছে। কিন্তু আমি দুটোর সাথেই 4 করে যোগ করছি, তাহলে এখানেও যেটা বাড়বে সেটা সমান বাড়ার কথা মানে উচিত ছিল, কিন্তু সেটা হয়নি যখন। তাহলে কী করবো, এই 2/3কে এমন একটা পজিশনে নিয়ে আসতে হবে যেখান থেকে 5:7টা সমানভাবে বাড়ছে এরকম বোঝা যায়। কী করবো, 2:3কে আমি যদি 2:3কে 2 দিয়ে গুণ করি, 2 × 2 = 3 × 2 কত হয় 4:6। এবার 4:6 থেকে 5:7 হিসাব করো, দুটোই 1 করে বেড়েছে, এটাও 1 করে বেড়েছে। তাহলে 4 যোগ করার ফলে রেশিওতে 1 বেড়েছে, তাই না? 4 যোগ করার ফলে রেশিওতে 1 বেড়েছে। তাহলে বলতে পারি যে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 4। তাহলে বস্তু দুটোর অন্তর হয় 4:6। বস্তু দুটোর অন্তর হয় এটা জানতে চেয়েছে তো। তাহলে 1 যদি 4 হয়, তাহলে এই দুটোর মধ্যে
তোমার অন্তর কত, 4 আর 6 মধ্যে অন্তর কত 2, বা 5 আর 7 মধ্যে অন্তর কত 2, 2 ইজ ইকুইভ্যালেন্ট টু 4 ইন্টু 2 ইকুয়াল টু 8, 4 ইন্টু 2 ইকুয়াল টু 8, বোঝা গেল তো? মানে 4 করে যোগ করছি, তাতে আমার রেশিও আসছে কত 5:7, আর 2:3 থেকে 5:7, দেখো 2 থেকে 5 কি 3 বাড়ছে, 3 থেকে 7 4 বাড়ছে, ইউনিফর্মলি ইনক্রিজ হচ্ছে না। কিন্তু এখানে যখন সংখ্যাটা যোগ করেছিলাম তখন দুটো সংখ্যার ক্ষেত্রেই 4ই যোগ করেছিলাম, তাহলে ইউনিফর্মলি বৃদ্ধি হওয়ার কথা ছিল, সেটা এখন হচ্ছে না। তখন কি করব, মানে এমন একটা এই 2 আর 3 এর রেশিওটাকে এমন একটা জায়গায় নিয়ে আসবো যেখান থেকে আমার ইউনিফর্মলি ইনক্রিজ হয়, 2:3 থেকে 5:7 ইউনিফর্মলি ইনক্রিজ হয়। মানে 2 এর সাথে যদি 2 গুণ করি 4 হবে, এখানে 6 হবে, 4 আর 6 থেকে দেখো দুটো ক্ষেত্রেই 1 করে বাড়ছে, তাহলে 5 আর 7 হচ্ছে। তো সেখান থেকে আমরা অঙ্কটাই এগোলাম। এইভাবে এই ধরনের অঙ্ক করতে হবে। প্রথমে অঙ্কে যাই। যদি একটা ভগ্নাংশের লব 20% বৃদ্ধি পায় আর হর 10% হ্রাস পায়, তখন ভগ্নাংশটার মান হচ্ছে 16/21। 20% বৃদ্ধি আর 10% হ্রাস পায়, তাহলে মূল ভগ্নাংশটা হয়। ইফ দ্য নিউমিনেটর অফ আ ফ্র্যাকশন ইজ ইনক্রিজ বাই 20% অ্যান্ড ডিনোমিনেটর, আচ্ছা যদি আমি ধরে নিই যে তোমার কী হলো, এক্স হচ্ছে তোমার নিউমিনেটর আর ওয়াই হচ্ছে তোমার ডিনোমিনেটর, তাহলে ইনক্রিজ বাই 20%, নিউমিনেটর ইনক্রিজ বাই 20%, মানে এটা হবে কত 6x/5, এটা 20% ইনক্রিজ হওয়ার ফলে, আর এটা 10% তোমার ডিক্রিজ হচ্ছে, 10% ডিক্রিজ হচ্ছে মানে 9y/10 হবে। তাহলে ফ্র্যাকশনটা কী হবে, ফ্র্যাকশনটা হবে তোমার 6x/5/9y/10, এটা ইকুয়াল টু কী বলেছে 16/21। এখানে করি এবারে দেখো 6x/5 ইন্টু 10/9y ইকুয়াল টু 16/21। এটা 5, 2 দিয়ে এটাকে কাটো 8 আর 9, এটা 6, 3 দুগুণে 6, 3 থেকে 9, 3 দিয়ে এটাকে কাটো 7, আর এটা 2 দিয়ে কাটো 4, তাহলে x/y ইকুয়াল টু কত পেলাম 4/7। এইখানে সেকেন্ড অপশানটা। পরের অঙ্কে যাই। দুটো সিলিন্ডারের আয়তনের অনুপাত হচ্ছে 3:8 এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে 2:3, তাদের ব্যাসার্ধের অনুপাত কত? সিলিন্ডারের আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h, যেখানে h হচ্ছে উচ্চতা, আর হচ্ছে ওর তোমার ব্যাসার্ধ বা রেডিয়াস যেটা বলে। তাহলে এইখানে আমি কি করব, পাই ব্যাসার্ধের অনুপাত দিয়েছি, তাহলে একটা সিলিন্ডার হচ্ছে রেডিয়াস r1 আর হাইট h1, আরেকটা সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে r2 এবং হাইট h2। এই দুটো রেশিও কি বলেছে 3:8, 3:8। তো এখানে পাই আর পাই কাটলো, সেখান থেকে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইন্টু h1 কি বলেছে, তার উচ্চতার অনুপাত হচ্ছে 2:3। তাহলে 2 এখানে বসাও, এখানে 3 বসাও, এইখানে হচ্ছে 3/8। তাহলে এইখানে করি r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু 3/2 ইন্টু 8। তাহলে r1/r2 ইকুয়াল টু তোমার 3/16, মানে হচ্ছে 4, 3/4। রেশিও কি, দুটো তাদের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3:4, 3:4 হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কে যাই। 64, 58 of 64, 58 of 64, 58 ইন্টু 64 বসাও, প্লাস 30/100 ইন্টু এক্স ইকুয়াল টু 121। তাহলে 8 মানে হচ্ছে 40, মানে 0 0 কাটো, 40 প্লাস 3x/10 ইকুয়াল টু 121, বা 3x/10 ইকুয়াল টু তোমার 91, 100, 111, 121, 121 মাইনাস 40 ইকুয়াল টু কত 81। তাহলে এখান থেকে বলতে পারি 3x/10 ইকুয়াল টু 81, 3 দিয়ে কাটো 3 27, x ইকুয়াল টু 270, মানে এই কোয়েশ্চেন মার্কটার ভ্যালু কত 270। পরের অঙ্কে যাই। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায় তবে বৃত্তটির ক্ষেত্রফল বৃদ্ধি কত শতাংশ হয়? 21%। একদম এটা একদম সেট একটা হিসাব। 10%
সার্কেল ইজ ইনক্রিজ বাই 10%। এটা তো ছোটোবেলায় এতবার করেছি যে উত্তরটাও মুখস্থ হয়ে গেছে। 10%-এর দুবার ভাগবে। উত্তর যাদের মুখস্থ নেই তাদের ক্ষেত্রে বলে দিই। দেখো 10% যখন বলছে ক্ষেত্রফল, মানে রেডিয়াস 10% বাড়ার ফলে তোমার ক্ষেত্রফল হচ্ছে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা জানতে চাইছে। ক্ষেত্রফল বৃদ্ধির ক্ষেত্রে যদি রেডিয়াস বাড়ানো হয় তাহলে যত বাড়ানো হচ্ছে সেটা দুবার হিসাব হবে, মানে এইখানে হবে সাকসেসিভ 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100। তাহলে এখানে এই দুটো কাটো, 10 10 20 21% হবে অ্যান্সার। হ্যাঁ, তারপরে দেখো 5% অফ মানে হচ্ছে 5/100 ইন্টু √2x ইজ 0.01। তাহলে 5/100 ইন্টু 2x ইকুয়াল টু 1/100 বলতে পারি। তাহলে এই 100 কাটলো, এইখানে করো এবারে। তাহলে হচ্ছে √2x ইকুয়াল টু 1/5। তাহলে 2x ইকুয়াল টু কত? 1/25। তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে তোমার x ইকুয়াল টু হচ্ছে 1/50। 1/50 মানে কি? 2/100। 2/100 এটা মানে কি? 0.02। 2 নম্বরের মানে অপশন বিটা হবে অ্যান্সার। 450 টাকাকে A B C এর মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যে A/B 2/3 আর B/C 6/5 হয়। ঠিক আছে, খুব ভালো কথা। যখন এরকম থাকবে 2/3, এটা সিলেকশন পোস্টে যখন প্রিভিয়াস ইয়ারগুলো করিয়েছি তখনও বলেছি এইটা করলে। আচ্ছা, A/B বলেছে আর B/C বলেছে, এটাকে A/B/C এই রেশিওতে কনভার্ট করার চেষ্টা করবো। সেটা কীভাবে করবো? সেটা এইভাবে করবো। দেখো এইটা গুণ হলো 6 দুগুণে কত? 12। এবার এইদিকে কোনাকুনি গুণ হবে, 3 6 18। আবার এইটা এদিকে গুণ হবে, 3 5 15। এটা যদি কাটো 3 দিয়ে, 3 4 12, 3 6 18, 3 5 15, 4 6 5 এই রেশিওতে ভাগ হচ্ছে। তাহলে সি এর ভাগ হয় কত? সি এর ভাগ হবে 450 ইন্টু 5/4 প্লাস 6 প্লাস 5। এটা কত হবে? 450 ইন্টু 5/4 4 6 10 15। 450 ইন্টু 5/15, 15 3 15 45 0, 3 5 15, 150 টাকা। 150 টাকা হচ্ছে অ্যান্সার। পরে অঙ্কে যাই। এবারে যদি AB BC ও BC x ও c স্কোয়ার অনুপাতে থাকে। আচ্ছা, ইংলিশটাই পড়ি। AB BC x and c square are in proportion, then find the x if none of this is equal to 0। আচ্ছা, যখন অনুপাতে থাকবে বলছে তার মানে হচ্ছে AB = BC = x = c স্কোয়ার। এবার এটার মানে হচ্ছে AB c স্কোয়ার ইকুয়াল টু BCX। এবার B এখানে আর এখানে কাটো, C এটা কাটবে, তাহলে AC ইকুয়াল টু x। তাহলে x এর হলো হচ্ছে AC। এইটা হবে অ্যান্সার 3 নম্বরটা। আচ্ছা, এবারে কি বলছে? 5.76 ও 2.3 মাথায় বার আছে। তাহলে 5.76 এটাকে কি লিখতে পারি? 5 প্লাস 76/99 এটা লিখতে পারি। এটা ডিফারেন্স চেয়েছে, তাহলে -2 প্লাস 3/9 লিখতে পারি। তাহলে এখান থেকে কি করতে পারি? 5 - 2 প্লাস 76/99 মাইনাস তোমার 3/9। তাহলে 5 - 2 কত হয়? 3। এটা এইখান থেকে এই পাশে এলো তোমার, এখান থেকে এইখানে 5 - 2 কত? 3। আর 76/99, 76/99 আর 3/9 এলসিএম কত? 99। 76 মাইনাস 76 মাইনাস 9 11 99 মানে হচ্ছে 33। এখান থেকে কত পাবো? 3 প্লাস 33 আর 76 মানে হচ্ছে 33 43। 3 প্লাস 43/99, 3 প্লাস 43/99। এটা কি লিখতে পারি? 3.43 মাথায় বার কোথায় আছে? এই অপশন ডি।
আচ্ছা দেখো এবারে কি বলেছে, মিসিং নাম্বার 230 থেকে 246 হচ্ছে, কত বাড়ছে 16, 230 থেকে 246, তারপর 271, তারপরে 307, তারপরে কোয়েশ্চেন মার্ক। এটা কত আসছে 16 আসছে, এটা কত আসছে 56, 66, 71, 25 আসছে, 81, 91, 301, 36 আসছে। তাহলে এটা কত আসবে, এটা কত আসছে দেখো 4 স্কোয়ার, এইটা 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, 36 মানে হচ্ছে 6 স্কোয়ার। তাহলে এটা কত বাড়বে 7 স্কোয়ার বাড়বে 49 বা 7 স্কোয়ার। 7 স্কোয়ার হলে কত হবে 307 থেকে 49 যদি হিসাব করি, 17, 27, 37, 47, 57, 356 হবে অ্যান্সার। 356 আসা উচিত, 307-এর সাথে 49 যোগ 356। কত অঙ্কে যাই, এক ব্যক্তি 1 ডজন জিনিস 5 টাকায় পি টাকায় কেনে এবং একটি জিনিস p/8 টাকায় বিক্রি করে, তার শতকরা লাভ কত হয়? p/8 টাকায় তোমার একটা জিনিস বিক্রি করে, তাই তো, মানে একটার দাম হচ্ছে p/8, তাহলে 12টার দাম কত, p/8 ইন্টু 12, 4 দুগুণে 8, 3 4 12, মানে 3p/2তে ও বিক্রি করছে, এটা সেলিং প্রাইস। আর কস্ট প্রাইস কত, p হচ্ছে কস্ট প্রাইস, p হচ্ছে তোমার কস্ট প্রাইস। তাহলে শতকরা লাভ কত কীভাবে বার করবো, শতকরা লাভ বার করবো হচ্ছে 3p/2 মাইনাস p/p ইন্টু 100 ইকুয়াল টু 3p মাইনাস 2p মানে হচ্ছে p/2p ইন্টু 100, p আর p কাটলো, 100/2 মানে হচ্ছে 50% প্রফিট। পরের অঙ্কে যাই, 1/4 ইন্টু 1/49 ভাগ 25 আচ্ছা 1/4 ইন্টু 1/49 ইন্টু 121/25, 121/25 যদি করতাম তাহলে এটা কি হতো, আচ্ছা ও বর্গমূল চেয়েছে, বর্গমূল, আচ্ছা আচ্ছা বর্গমূল চেয়েছে। তাহলে এবার এটাকে রুট চাপাও, এটা কি হবে, এটা যদি রুট এবারে উঠাই তাহলে এটা হবে 1/2 ইন্টু 1/7 ইন্টু 11/5, আর 5 সাথে 11 তাহলে অ্যান্সার হবে আলটিমেট 11/5 সাথে 35, 35 গুণে 70, তাহলে 11/70 এটা হবে অ্যান্সার। এক ব্যক্তি 120 টাকায় দুটো ছেড়ে প্রত্যেকটি বিক্রি করে এবং একটি ছেড়ে 25% লাভ করে, অন্যটিতে 25% ক্ষতি করে, মোট তার ক্ষতি হয় টাকায়। 120 টাকায় দুটি ছেড়ে প্রত্যেকটি বিক্রি করে, 120 টাকায়, এই ইংলিশেই পড়া ভালো, যাই বাংলা যা এখানে অবস্থা দিয়েছে একদম কনফিউজ করে রেখে দিয়েছে প্রশ্নগুলো। এ ম্যান সেলস 2 চেয়ার্স অ্যাট ₹120 ইচ, মানে এক একটার দাম 120 হলে দুটোর দাম কত 240 টাকায়ও বিক্রি করেছে। বাই ডুইং সো গেন্স 25% অন ওয়ান চেয়ার, মানে একটা চেয়ারের দাম 120 টাকাতে বিক্রি করেও 25% লাভ করেছে। 25%-এর ফ্র্যাকশন কত, 1/4, মানে 4 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে 5 টাকায়ও বিক্রি করেছে। তো বলতে পারি 5 ইজ ইকুইভ্যালেন্ট টু 120। এটা যেটার ক্ষেত্রে প্রফিট হচ্ছে সেইটার হিসাব করছি, যেটার ক্ষেত্রে প্রফিট হচ্ছে সেটার হিসাব করছি। 5 ইজ ইকুইভ্যালেন্ট টু 120, তাহলে 4 ইজ ইকুইভ্যালেন্ট টু কত, 120 ইন্টু 4/5। আচ্ছা এইটা আরেকটাভাবে হতে পারতো, দেখি একটু ট্রাই করি তো, এত ক্যালকুলেশন করতে গেলে পরীক্ষা হলে খুব চাপের ব্যাপার হয়ে যাবে। এটা রেশিও মেথডে দেখি ট্রাই করা যায় কিনা। অ্যান্ড সেল 2 চেয়ার অ্যাট ₹120, একটাতে 25% তোমার লাভ হয়েছে, মানে 4 টাকার জিনিস ও 5 টাকায় বিক্রি করেছে, আর একটা 25% তোমার লস হয়েছে, মানে 4 টাকার জিনিস 3 টাকায় বিক্রি করেছে। এটা হচ্ছে তোমার কস্ট প্রাইসের রেশিও, এটা সেলিং প্রাইসের রেশিও। এবার দেখো কস্ট প্রাইস, এখানে সেলিং প্রাইস কিন্তু সমান, কারণ বলেই দিয়েছে 120 টাকাকে দুটো বিক্রি করেছে, তাহলে সেলিং প্রাইস সমান হওয়া উচিত। কিন্তু এখানে কি সেলিং প্রাইস দেখো এইটা সমান নেই, এখানে 5 আছে, এখানে 3 আছে, তাহলে এই দুটোকে সমান করব। কীভাবে করব, 5 আর 3কে সমান করতে গেলে কি করতে হবে, 5কে 3 দিয়ে গুণ করব আর 3কে 5 দিয়ে গুণ করব। এবার এই লাইনে 3 দিয়ে গুণ করেছি, তাহলে এইখানেও 3 দিয়ে গুণ করতে হবে, এইখানে 5 দিয়ে গুণ করেছি, তাহলে এইখানেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটা কত হচ্ছে, 3 4 12,
এটা কত হচ্ছে 4 5 20, আর এটা কত হচ্ছে 3 5 15, 3 5 15 আর 3 5 15, তাহলে 32 টাকার জিনিস ও 30 টাকায় বিক্রি করেছে, 2 টাকা ক্ষতি করেছে, তাই না? তাহলে আমি বলতে পারি এখানে 30 ইজ ইকুইভ্যালেন্ট টু তোমার 240, কারণ দুটো চেয়ার 120 টাকা করে বিক্রি করেছে, তাহলে দুটো চেয়ার মিলিয়ে কত 240 টাকা, আর এখানে আমার হিসাবে কি 30 টাকায় বিক্রি হয়েছে, তো 30 ইজ ইকুইভ্যালেন্ট টু 240, তাহলে 32 কস্ট প্রাইস কত, 32 ইজ ইকুইভ্যালেন্ট টু 240 ইন্টু 32 বাই 30, 0 0 3 8, 8 দুগুণে 16, হাতে দিলে 1 3 8 24 25, মানে 256 টাকা হচ্ছে টোটাল কস্ট প্রাইস। 256 টাকার জিনিস ও 240 টাকায় বিক্রি করেছে, তাই না? তাহলে ওভারঅল তো তার লস কত, 16 টাকা। এবার পরেরটাই যাই, দেখি একটি ডিসকাউন্ট যা তিনটি ক্রমাগত ডিসকাউন্ট 25%, 20%, 10%-এর সমান হয় তা হবে। এটা রেশিও মেথডে করবো, এটাতে কোনো অন্য কিছু ভাবারই কিছু নেই, রেশিও মেথডে করবো। এখন এরকম 3টে পার্সেন্টেজ দিয়ে বলবে যে 3টে পার্সেন্ট এরকম বাড়ানো হলো, ওভারঅল কত বাড়বে, বা 3টে পার্সেন্ট এরকম কমানো হলো বা ডিসকাউন্ট দেওয়া হলো, তাহলে ওভারঅল কত ডিসকাউন্ট হবে। যখন এরকম থাকবে আমরা ইয়ে করবো, রেশিও মেথড করবো, আর অন্য কিছু ভাববই না। রেশিওতে বসাই 25%-এর রেশিও হচ্ছে 1:4, মানে 4 টাকা জিনিস 3 টাকায় দিয়েছে। 20% মানে হচ্ছে 5 টাকার জিনিস 4 টাকায় দিয়েছে। 10 মানে হচ্ছে 10 টাকার জিনিস 9 টাকায় দিয়েছে। আচ্ছা, 5 10 50, 50 আর 4 কত 200, এখানে 4 নং 36 ইন্টু 3 মানে হচ্ছে তোমার 36 ইন্টু 3 108, তাহলে 200 টাকার উপরে কত ছাড়, 92 টাকা। তাহলে 200 টাকার উপরে তোমার 92 টাকা, সরি হ্যাঁ 92 টাকা ছাড় দিয়েছে। 200 টাকার উপরে 92 টাকা ডিসকাউন্ট, তাহলে 100 টাকার উপরে কত টাকা ডিসকাউন্ট, 92 ইন্টু 100 বাই 200, 2 দিয়ে এটা কাটো 46, তাহলে 46% ডিসকাউন্ট। পরের অঙ্কে যাই, 10টি বস্তু ক্রয় মূল্য যদি 16টা বস্তু, এখানে দেখি কস্ট প্রাইস অফ 10 আর্টিকেলস 10C ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 16 আর্টিকেল, মানে 16S। এই অঙ্ক সেম অঙ্ক কিছুক্ষণ আগে করলাম, তাহলে C/S কত হবে 16/10, 16/10 বা 8/5, তাহলে 8 টাকার জিনিস এখানে বলতে পারি 5 টাকায় বিক্রি করেছে, লস কত হয়েছে 3 টাকা। 3 টাকা কার উপর লস হয়েছে, 8 টাকার উপর, তাহলে 3/8 কিসের ফ্র্যাকশন, 3/8 হচ্ছে তোমার 37.5 এর ফ্র্যাকশন। ফ্র্যাকশন লিস্ট মনে রাখতে হবে, পার্সেন্টেজের ফ্র্যাকশন লিস্ট মনে না রাখলে এই অঙ্কগুলো হওয়া খুব মুশকিল। এই যে 3/8 বেরোলো, এবার 3/8কে যদি ক্যালকুলেশন করতে হয়, যদি এখানে মনে না থাকে যে কত পার্সেন্টেজ, তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করতে গেলে কী করতে হবে, এখানে 100 আবার গুণ করতে হবে, গুণ করে 300কে আবার 8 দিয়ে ভাগ করো, এইখানে 300 নামছে 8 অক্ষে এই তোমার 8 দুগুণে 16, 3 8 24, 3 8 24 বসাও, এখানে 6, ওই এত কিছু সময় নেই পরীক্ষা হলে, ঠিক আছে? মোদ্দা কথা হচ্ছে এটা, এই ফুড এসে কোয়েশ্চেন 1.5 ঘন্টা সময় থাকে। এই একটা অঙ্কে যদি এত, এই সামান্য জিনিসে যদি এত ক্যালকুলেশন করো, তাহলে পরীক্ষা দিতে যেতে হবে না। পরের অঙ্কে যাই, এ ও বি একটি কাজ 12 দিনে করে, যেখানে বি একা ওই কাজটা 30 দিনে করে। তাহলে এ আর বি হচ্ছে 12 দিনে, আর বি একা 30 দিনে কাজটা করে, তাহলে হচ্ছে এর এলসিএম 30 দুগুণে 60। তাহলে এ আর বি এর হচ্ছে এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার 2, 2। তাহলে এ একা, বি এর একার এফিসিয়েন্সি 2, এর আর বি এর দুজনের এফিসিয়েন্সি 5, তাহলে এর এফিসিয়েন্সি কত 5 - 2 ইকুয়াল টু 3, আর 60টা টোটাল কাজ আছে, তাহলে টি এর টাইম লাগবে, টি এ ইকুয়াল টু 60/3 ইকুয়াল টু 20 দিন। পরের অঙ্ক, 1780 সংখ্যাটির সাথে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 1780-এর সাথে 1819 তো হওয়া উচিত না, 1780-র সাথে 1780 1780 থেকে 70 যদি হয় 1850, 1849, আর এটা কত হচ্ছে 1839। আমার এক্স্যাক্ট মনে তো পড়ছে না, কিন্তু 43-এর
স্কোয়ার খুব সম্ভবত হয় এইটা হবে, নাহলে এইটা হবে, এটা আমার মনে পড়ছে না, দেখে নিই। 43 স্কোয়ার, 3 তিরিকে 9, 3 4 12, 2 24, 24 আর 4 4 16 17 18, 1849। আচ্ছা, 43 স্কোয়ার হচ্ছে 1849, ঠিক করলাম তো? 3 তিরিকে 9, 3 4 12, 2 24, 4 হাতে গেলে 2, 1849। চলো তাহলে 1849 কোনটা যোগ করে হচ্ছে? 69 যোগ করে, এইটা হবে তোমার অ্যান্সার 69। 1780 আর 20 1850, হ্যাঁ ঠিক আছে, অপশান বি হবে তোমার অ্যান্সার। পরের অঙ্ক। আচ্ছা, এ ক্রস বি হচ্ছে এ টু দি পাওয়ার বি, তাহলে 5 ক্রস 3 মানে কি? 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত? 125। পরের অঙ্কে যাই। এটা বস্তু 1400 টাকায় বিক্রি করায় এক ব্যক্তি 30% ক্ষতি হয়েছিল, কত টাকায় বিক্রি করলে ব্যক্তির 30% লাভ হবে? 30% ক্ষতি হয়েছিল মানে 70 টাকায় বিক্রি করেছে, তাহলে 70 ইজ ইকুইভ্যালেন্ট টু 1400। এবার 30% লাভ, 30% লাভ মানে 100 টাকার জিনিস হলে 130 টাকায় বেচবে। দেখো ভালো করে বোঝো, 70% 100 টাকার কস্ট প্রাইস হলে 30% ক্ষতি, তার মানে 70 টাকায় বিক্রি করেছে। আবার 100 টাকার কস্ট প্রাইস হলে 30% লাভ মানে 130 টাকায় বিক্রি করেছে, সেটাই বার করছি। 1400 ইন্টু 130 বাই 70, 7 দিয়ে 7 200, তাহলে 13 দুগুণে 26, 26 দিয়ে যে অপশানটা আছে এটা। পরের অঙ্ক যাই। 2.3 এর কিউব মাইনাস 0.027, 2.3 এর হোল কিউব। আচ্ছা, আচ্ছা দেখো এই অঙ্কটা কীভাবে করতে পারি। 2.3 এর কিউব মাইনাস 0.27। আচ্ছা, এই অঙ্কটা 2.3 এর কিউব মাইনাস 3/10, 3/10 মানে হচ্ছে 3 হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 0.3 এর কিউব, এইভাবে লিখতে পারি। নিচে এই যেটা আছে 2.3 এর তোমার স্কোয়ার প্লাস 0.69 প্লাস 0.09। এবার এইটাকে কীভাবে ভাঙাতে পারি? দেখো 2.3 এর এ কিউব মাইনাস বি কিউব আছে উপরে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2.3 ইন্টু 0.3, 2.3 ইন্টু 0.3 এটা হবে 0.69 প্লাস দেখো 2.3 ইন্টু 0.3 প্লাস 0.3 এর তোমার স্কোয়ার আসবে, আর নিচে যেটা ছিল সেটাই বসবে তোমার 2.3 এর স্কোয়ার মাইনাস 0.69 প্লাস, এটা প্লাস ছিল, মাইনাস নয়, এটা প্লাস 0.3 এর তোমার স্কোয়ার। এবার এই পাশে করি, তাহলে উপরে কি এই দেখো এই পুরো পোর্শনটা আর এই পুরো পোর্শনটা 2.3 ইন্টু 0.3 এটা হয় 0.69, এই পুরো পোর্শনটা আর এই পুরো পোর্শনটা কাটো, এটা পুরোটা কাটা যাবে, তাহলে পুরো থাকবে কি 2.3 মাইনাস 0.3 ইকুয়াল টু কত? 2। এটা হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই। 1/10 of 2/4 of a number is 240, 1/10 of 2/4 of a number ধরি x ইকুয়াল টু কত? 240। তাহলে এইটা এবারে ক্যালকুলেট করো, 2 এটা 5, তাহলে x বাই 20 ইকুয়াল টু 240। তাহলে x ইকুয়াল টু কী হবে? x ইকুয়াল টু হচ্ছে 240 ইন্টু 20, তাহলে 48 দিয়ে যে অপশানটা হবে সেটা হবে অ্যান্সার। 4800। দেখো এই একটা 48ও আছে, কিন্তু এইটা হবে না কারণ এইখানে দুটো জিরোও আছে, তাহলে অ্যান্সারে দুটো জিরো হওয়া উচিত। তো এইটুকু তোমায় মানে মাথা চলতে হবে পরীক্ষা হলে। দুধ ও জলের একটা ইংলিশটাই এক মিক্সচার অফ 40 লিটার অফ এ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেন্স 10% অফ water. A mixture of 40 liter of milk and water, 40 liter milk and water 10% water আছে, how much water must be added to make the water 20% in the new mixture?
দেখো মিল্ক আছে কত আর ওয়াটার আছে কত, 40 লিটারের মধ্যে 10 লিটার ওয়াটার আছে। চলো তাহলে বলেছিলাম এই ধরনের জিনিস থাকলে আলাদা হিসাব করবে না, কী হবে সেটা বলে দিয়েছিলাম। হিসাব না করে কী হবে, কত লিটার দুধ আর কত লিটার জল হবে। 10 লিটার আছে, মানে 10% হবে 40 লিটারে, তাহলে জল কত আছে 4 লিটার, তাহলে বাকি 36 লিটার হচ্ছে মিল্ক আছে। হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য ওয়াটার 20% ইন দ্য নিউ মিক্সচার। এবারে করবো আমরা হচ্ছে তোমার অপশান টেস্ট করে দেখি। আরে চলো অপশান টেস্ট ছাড়াও এমনিই করে দেখছি। তাহলে কি বলছে, হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড, তাহলে 36 তো মিল্ক আছেই, তার সাথে ওয়াটার কত মেশাচ্ছি 4 + x, তাতে কি হবে 20% জল হবে। 20%-এর ফ্র্যাকশন কত 1/5, তাহলে যদি মিশ্রণে টোটাল মিশ্রণটা 5 লিটারের হয় তাহলে সেখানে 1 লিটার জল থাকবে। তাহলে 1 লিটার যেখানে জল আছে তাহলে মিল্ক কত থাকবে 4 লিটার, তাহলে রেশিও কত হবে 4/1। তাহলে এখান থেকে কি পাই 36 = 16 + x, তাহলে x = হ্যাঁ কোথাও একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, 36/4 + x, 36/4 + x = হাউ মাচ, কিছুটা একটা গন্ডগোল হয়েছে, দাঁড়াও দেখছি। চল্লিশ লিটার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেন্স 10% ওয়াটার, 10% ওয়াটার মানে 40-এ 10% হচ্ছে 4 লিটার, তাহলে 36 লিটার হচ্ছে তোমার দুধ আছে। হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য ওয়াটার 20% ইন দ্য নিউ মিক্সচার, 20% ইন দ্য নিউ মিক্সচার, তাহলে 36 + 4 + x, এটা কিছু একটা গন্ডগোল হচ্ছে যেখানে, যেটা আমি ধরতে পারছি না। এটা অপশান টেস্ট করে দেখি কি হয়। দেখো 36 লিটার হচ্ছে মিল্ক আছে, 4 লিটার জল আছে, এবার টোটাল 40 লিটার আছে। এবার যদি 10 লিটার জল মিশাই, এটা অ্যান্সার হবে না, এটা আমি এমনি বসালাম। 4 লিটার আছে, যদি 10 লিটার জল মিশাই তাহলে সেখানে কী হবে 36 লিটার দুধ আর 14 লিটার জল, টোটাল কত হচ্ছে 46, 50 লিটার হচ্ছে। আর দেখতে হবে 50 লিটারে 20% 14 লিটার কিনা, একদম নয়, তাই না? তাহলে এই অপশানটা, প্রথম অপশানটা হবে না, তাহলে এইটা মোছো, তাহলে 10 লিটারের অপশানটা হবে না। এবারে পরেরটা দেখি 7 লিটার। 7 লিটার যেটা আছে, যদি 4-এর সাথে 7 মিশাই তাহলে কী হবে 11 লিটার, আর টোটাল কত হবে, টোটাল হবে 46, 47 লিটার। 47 লিটারের 20% কি 11 লিটার, একদম নয়। 47 লিটারের 20% 11 লিটার নয়, তাহলে এটাও হবে না অ্যান্সার। পরের অপশানটা যাই, 5 লিটার। 5 লিটার যদি 4-এর সাথে মিশাই কত হবে 9 লিটার হবে, আর তখন টোটাল মিক্সার কত হয়ে যাবে, টোটাল কত হয়ে যাবে 45 লিটার। তাহলে 45 লিটারে 20% হচ্ছে 9 লিটার। করে দেখো 20/100 × 45, তাহলে 5 দিয়ে 45, 9 লিটার। তাহলে 45-এর 20% হচ্ছে 9 লিটার, তাহলে এইটা হবে অ্যান্সার, তাহলে 5 লিটার হবে অ্যান্সার। কিন্তু এটা ওই মেথডে কেন হলো না আমি বুঝতে পারলাম না, কোথাও একটা মনে হয় গন্ডগোল করেছি। 40 লিটার মিশ্রণে 10% হচ্ছে, আচ্ছা যদি 40 লিটারে হচ্ছে 4 লিটার তোমার হচ্ছে জল আর মিল্ক হচ্ছে 36 লিটার, এই পরিমাণ জল যোগ করলে তাহলে 4 লিটার প্লাস 4 + x বাই 36, 4 + x বাই 36 = 20% জল থাকবে। 20% জল থাকবে মানে হচ্ছে 1/20% জল মানে 1/4, তাও তো হচ্ছে না গো। 20% জল মানে হচ্ছে 1/5, টোটাল মিশ্রণে 1 লিটার থাকবে, তাহলে দুধ থাকবে হচ্ছে 4 লিটার। 20 কেন আছে সেটাই তো বুঝতে পারছি না। আর চলো এটা পরে দেখছি, বা তোমরা যদি এখানে কিছু ভুল ধরতে পারো তো জানিও কমেন্ট বক্সে। পরের অঙ্ক দেখি,
এটি বাসের গতি হয় 72 কিলোমিটার পার ঘন্টা, বাসটা 5 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে 72 কিলোমিটার ইন্টু 5/18 মিটার পার সেকেন্ডে স্পিডটা বার করবো। 3 8 54 4 8 72 মানে 20 মিটার পার সেকেন্ড। এবার 5 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে 5 সেকেন্ডে তাহলে কত যাবে? 5 20 100 মিটার। পরের অঙ্কে যাই। 2.6 2.066 2.66 2.08 সংখ্যাগুলোর মধ্যে বড় সংখ্যাটি হলো 2.6। 2.6কে আমরা 2.60 লিখতে পারি। 2.06 আচ্ছা 2.600 লিখো, 2.066 লেখো, আর 2.66 আর 2.08। এখানে বড় কোনটা? এখানে যে 2.6 এটা 2.06, এটা 2.66, 2.66, 2.06, 2. তাহলে এইটা বড় হবে 2.66 মানে 2.66 যেটা, এটা বড় হওয়া উচিত 2.66। বোঝা গেল? পরের অঙ্কে যাই এবারে। এ 90%, বি এর 30%, এ মানে হচ্ছে 9a/b, এই 9a/10 ইকুয়াল টু 3b/10। এখানে কাটো 3 3, এটা কাটো, তাহলে a/b ইকুয়াল টু 1:3 और b इक्वल टू x% ऑफ a इन द ভ্যালু অফ a। আচ্ছা আচ্ছা, তাহলে এইখানে আর এটা কিছু করতেই হবে না। এখান থেকে কী পেলাম? b ইকুয়াল টু 3a, b ইকুয়াল টু 3, তাহলে b ইজ x% অফ a। বা এখান থেকে যদি বলি b/a ইকুয়াল টু 3/1, মানে a যদি 1 হয়, b হচ্ছে 3, তাহলে a যদি 100 হয় তাহলে b ইকুয়াল টু কত হবে? 300, তাহলে b ইজ 300% অফ a। পরের অঙ্কে যাই। আচ্ছা এটাই লাস্ট অঙ্ক। একটা নৌকা স্থির জলে গতি হয় 13 কিলোমিটার পার ঘন্টা এবং নদীর বহমান গতি হয় 4 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 68 কিলোমিটার যাচ্ছে। খুবই সোজা অঙ্ক, 68 কিলোমিটার যাচ্ছে স্রোতের অনুকূলে হলে এটা যোগ হবে 13 প্লাস কত 4, 3 17 51, 4 17 68, মানে 4 ঘন্টা হচ্ছে তোমার টাইম লাগছে। এই হচ্ছে তোমার পেপার পুরো কমপ্লিট হয়ে গেল। পেপার একদমই ইজি, খুব একটা কঠিন নয়। যে অঙ্ক একবারে একটা মেথডে আটকাচ্ছে, যদি আরেকটা মেথড জানা থাকে ওই মেথডে করতে পারো আরামসে, কোনো সমস্যা নেই। তো এই পেপারটা যথেষ্ট ইজি ছিল। কাট অফ আমার মনে হয় বেশ ভালো রকমেরই যাবে ফুড এসআই। যেভাবে আমরা দেখেছি কোয়েশ্চেন লিক হওয়া, কোয়েশ্চেনের লেভেল, তো কাট অফ আমার মনে হয় অন্তত 85 তো যাওয়া উচিত। আমি হয়তো মনে হতে পারে যে আমি বাড়িয়ে বলছি, কিন্তু আমার এটাই মনে হচ্ছে, আমার এর থেকে কম মনে হচ্ছে না একদম। এই যা কোয়েশ্চেন দেখছি, জিকের কোয়েশ্চেন আমি দেখেছি, তো যা কোয়েশ্চেন দেখছি আমার যা মনে হচ্ছে কাট অফ যাবে 85 অবধি যাওয়া উচিত। আমি চাই আমি ভুল প্রমাণিত হই, আমি চাইছি সেটা। আমি যদি ভুল প্রমাণিত হই তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না, কারণ আমি চাই যে আরও বেশি বেশি ছেলে মেয়ে সুযোগ পাক ইন্টারভিউ দেওয়ার জন্য, আরও অনেকের এক্সপিরিয়েন্স হোক ইন্টারভিউ জিনিসটা কেমন হয় বা কী, বা আরও অনেকে চাকরি পাক। আমি চাই ভুল প্রমাণিত হতে, কিন্তু আমার মনে হচ্ছে না যে 85 কম হবে। বরং এইটা এমন একটা মানে একটা জায়গা যেখানে আমি যদি ঠিক প্রমাণিত হই তবে আমার বেশি দুঃখ হবে, ভুল প্রমাণিত হলেই বেশি আনন্দিত হব আমি। তো যাই হোক, সেটা তো পরের কথা, কিন্তু আমার মনে হচ্ছে এখানে 85 কাট অফ যেতে পারে। তো সেইভাবে পরেও কম্পিটিশন খুব টাফ হয়ে গেছে এখন, সেভাবে পড়াশোনা করো, পড়াশোনার লেভেল বাড়াতে হবে, প্র্যাকটিস প্রচুর করতে হবে। তো প্র্যাকটিস করতে থাকো আর সুস্থ থাকো। চলো আজকের মতো টাটা।